যুক্তরাজ্যে ব্যস্ত সময় কাটছে প্রধান উপদেষ্টার। আজ গ্রহণ করবেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। কাল তারেক রহমানের সঙ্গে বৈঠক। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক নিয়ে অপপ্রচারের অভিযোগ রিজভির। নির্বাচন সংস্কার সহ বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশাবাদ। তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অমানবিক ভারত থেকে পুশিনের সমালোচনা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। রেল, সড়ক ও নৌপথে বেড়েছে চাপ। বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। পবিত্র হজ শেষে আজ দেশে ফিরছেন ২,৮০০ হাজি। ভোগান্তি ছাড়া সম্পন্ন সব আনুষ্ঠানিকতা। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ। তীব্র রোদে পড়ছে ভারতের দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব সহ কয়েকটি রাজ্য। ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রেড অ্যালার্ট জারি। এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রে শুরু হলো ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ক্ষণ গণনা। আধুনিক স্টেডিয়াম আর প্রযুক্তির সম্মিলন দেখবে বিশ্ব ফুটবল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত ব্রিফ করেন তিনি। জানান, বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরানো, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থা নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ভুল স্বীকার করেন প্রেস সচিব। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের কথাও জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তা এক ধরনের বাতুলতা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তার আশা, এই বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে উল্লেখ করে দলের পক্ষ থেকে বৈঠকের সাফল্য কামনা করেন তিনি। এ সময় উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগও করেন রিজভী। যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাধা নেই, যে কোনো সময় তিনি ফিরতে পারেন, একথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। পুশিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সঠিক প্রক্রিয়া ও চ্যানেল না মেনে অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। নজরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্নের জবাবে তিনি জানান, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন, তার দেশে ফেরায় কোনো বাধা নেই। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের না যে কোনো সময় অমানবিকভাবে ভারত থেকে পুশিনের সমালোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিষয়টি দেশটির হাই কমিশনারকে অবহিত করা হয়েছে। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডর আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়। এ সময় ভারত সহ বিভিন্ন দেশ থেকে আগতদের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এয়ারপোর্ট, তারপরে ল্যান্ডপোর্ট, এগুলি ক্ষেত্রে কিন্তু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে গভীর রাতে ৭০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরের দিকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়।
বিজিবি জানায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাক সীমান্ত দিয়ে 53 জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিন করা হয়। জৈন্তাপুরের শ্রীপুর বিওপি 2টি পরিবারের 17 জন, মিনাটিলা বিওপি 4টি পরিবারের 23 জন এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাক বিওপি 2টি পরিবারের 13 জনকে আটক করে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি টহল জোরদার করেছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সড়ক, রেল ও নৌপথে বেড়েছে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। রেলযাত্রা স্বস্তির হলেও সড়কপথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এদিকে সদরঘাট দিয়ে লঞ্চে স্বস্তিতে ঢাকায় ফিরেছে দক্ষিণাঞ্চলের মানুষ। নৌপথে বাড়তি ভাড়া আদায়ের জন্য সরকারের নজরদারির অভাবকেই দুষছেন যাত্রীরা। সাবিনা মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহবুব তামিম। হাতে লাগেজ, চোখে ক্লান্তি, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। কর্মের তাগিদে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনে। বৃহস্পতিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন গন্তব্যে ট্রেন এসে থামে। ছুটি শেষ হয়ে আসায় অনেকেই ফিরছেন রাজধানীতে। ফিরতি যাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। শিডিউলের কোনো ব্যাঘাত ঘটে নেই, আর কোনো ভোগান্তি উপকাতে হচ্ছে না। খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, কোনো ভোগান্তি হয় না। ট্রেনের শিডিউলটা খুব জাস্ট টাইমে আসছে। লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখনো যাচ্ছেন বাড়ি, কিংবা বেড়াতে ছুটছেন ঢাকার বাইরে। আসলে ঈদের তো ছুটি আছে, এইবার ঈদে অনেকদিন আমরা ছুটি পেয়েছি, সেই কারণে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। ঈদের ছুটিটা তো অনেকদিন দিছে, ওই জন্য আমরা চাচ্ছিলাম যে কোথাও একটু দূরে ঘুরে আসি, ওই জন্যই আমরা বেড়াতে যাচ্ছি ফুল ফ্যামিলি। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও। যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জ সহ দেশের নানা প্রান্ত থেকে। বাড়ি ফেরায় যাত্রীদের কিছুটা চাপের সুযোগে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে 21 এক্সপ্রেস সহ কয়েকটি পরিবহনকে। দায় স্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করছেন তারা। এখানে বাড়তি ভাড়া বলতে এখানে মাত্র 50 টাকা বাড়তি নেওয়া হয়েছে। সেটা হলো আমরা যখন নোয়াখালী থেকে ঢাকা আসি তখন আমাদের যাত্রী মোটামুটি আসে। নোয়াখালীতে ঢাকা থেকে যখন নোয়াখালীতে যাই তখন কোনো যাত্রী পাই না আমরা। আমাদের নামানোর কথা ছিল রিং রোড, বাড্ডা রিং রোড, কিন্তু আমাদেরকে এখানে কেন নামাই দিবে? আমি বারবার জিজ্ঞাসা করছি, এত হয়রানি করার দরকার আছে যেহেতু একটা বাচ্চা আছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে লঞ্চ যুগে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বেড়েছে। সদরঘাটে নৌযাত্রা ব্যবস্থাপনায় যাত্রীরা সন্তোষ জানালেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। ভাড়া ছাড়া আসলে তারা চেক তো অবশ্যই দেবে, তারা চেক করে টিকিট পাইছে, তাহলে বাচ্চাটা কেন মারতে হলো? 4 জন লোক দাঁড়ায় রয়েছে, নামতে দেয় না। এর জন্য একটা ছেলে আমি নামতে পারতেছি না, আমার এইভাবে পাচায় ধরছে, টিকিট হাতে, তারপরে এক হাতে এইভাবে ধরছে। একজন প্রতিবাদ করতে দেখে ওই ছেলেরা সবাই মিলে মারতেছে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও কম সংখ্যক যাত্রী মানেন নির্দেশনা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এতে মহাসড়কে যানবাহন বাড়লেও চাপ সৃষ্টি হয়নি। তবে লঞ্চে রয়েছে রাজধানীমুখী যাত্রী চাপ, যেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বাড়ছে। যাত্রী নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে চাঁদপুর থেকে লঞ্চ যোগে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছে লঞ্চ যাত্রীরা। স্বাচ্ছন্দ্যবোধে ফিরে যাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না, সুন্দরভাবে আসা যাওয়া যায়, বসা যায়, ঘোরাফেরা করা যাওয়া যায়, এই জন্য লঞ্চে যাওয়া। ঈদ ঘিরে বরিশাল লঞ্চ ঘাটে প্রতিদিন 6 থেকে 8টি লঞ্চ চলাচল করে। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেবিনের দাম একটু বৃদ্ধি, আগে 1000 টাকা ছিল সিঙ্গেল, এখন 1200 টাকা করছে, আর ডাবলটা 2000 টাকা ছিল 2400 টাকা, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। এদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে নৌপুলিশ। এই কন্ট্রোল রুমের থেকে আমরা সার্বক্ষণিক 15 থেকে 20 জন লোক ডিউটি করছি। ডিউটিতে আমরা সবসময় টহলে আছি। ঈদের ছুটি শেষ না হতেই দক্ষিণ পশ্চিমের 21 জেলার মানুষ পদ্মা সেতু হয়ে ফিরছে ঢাকা। যানজট না থাকায় সবাই ফিরছেন স্বস্তিতে। তবে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ওইরকম কোনো ভোগান্তি হয় না, আগে যেরকম একটা গাড়ির চাপ থাকতো, কোনো যানজট হইতো, এরকম কোনো কিছু হয় না। ঠিক অনেক জায়গায় সেনাবাহিনী যে কাজগুলো করছে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে আমরা আসার সময় এরকম কোনো সুবিধা পাইনি। কারণ হচ্ছে যেখানে আমাদের ভাড়া ছিল হচ্ছে গিয়ে 200 টাকা, সেখানে ভাড়া নিচ্ছে 400 টাকা।
গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও নেই যানবাহনের চাপ। নির্বিঘ্নে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। কোনো জ্যাম নাই, রাস্তা ক্লিয়ার আছে। দিনাজপুর থেকে সুন্দরভাবে আমি আসতে পারছি। ছুটির শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেই কর্মস্থলের পথে ফিরছে পিরোজপুরবাসী। তবে যারা অগ্রিম টিকিট কাটেননি তাদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। ছুটি দীর্ঘ 10 দিনের, তো এর ভিতরে আমরা এর আগেই চলে যাচ্ছি একটু আরামে এসে যাওয়ার জন্য। এখন আসছে রানিং এ, তাদের একটু টিকিটে পাইতে সমস্যা হইতেছে, আর আমাদের আগের যেটা ভাড়া ওইটাই একই ভাড়া। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট। মহাসড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ শেষে ফিরতি যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার এবং নরসিংদী থেকে আকরাম হোসেন। প্রথমেই যাচ্ছি সদরঘাটে। সাবরিনা, লঞ্চে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, এবং যেহেতু আমরা জানতে পেরেছি যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। তোয়া, আজকে ঈদের ষষ্ঠ দিন, এবং ষষ্ঠ দিনে কিন্তু আসলে আমরা দেখছি যে মানে এই যে লঞ্চ টার্মিনালগুলোতে হচ্ছে মানুষ আসছে, সেখানে কিন্তু যাত্রী চাপ আসলে মোটামুটি আসলে কম দেখছি। কারণ আজ যেহেতু ছুটি, আজকে এবারের ছুটি হচ্ছে 10 দিন, এবং সেই হিসেবে কিন্তু এখানে যাত্রীরা আসলে আসছেন। তবে একটু আগে আমি যেটি দেখছি যে চাঁদপুরের যে লঞ্চগুলো, সেগুলো কিন্তু আসলে 1 ঘন্টা পর পর আসলে আসছে, সেখানে কিন্তু আমরা যাত্রীদের দেখতে পাচ্ছি। এবং সেই সাথে হচ্ছে এখানের মানে এই লঞ্চের যে বিষয়টি সেটি জানিয়েছেন, সেটি হচ্ছে যে সকালবেলা কিন্তু আসলে ভোর 5টা থেকে 7টার মধ্যে আসলে লঞ্চগুলো এখানে চলে আসে, এবং সেখানে তখন আসলে যাত্রীদের চাপ বেশি থাকে। এবং এখন হচ্ছে কিছু কিছু লঞ্চগুলো যেগুলো আছে সেগুলো আসছে, এবং পরবর্তীতে 3:30 থেকে 4টার দিকে যে লঞ্চগুলো আসবে তখন আসলে আবার যাত্রীদের চাপ বাড়বে। তো এখন যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, সেখানে তারা বলেছেন যে সেখানে আসলে মানে যাত্রীরা বলছেন যে এখানে ভাড়া আদায় হচ্ছে একটু বেশি হচ্ছে তুলনামূলকভাবে। তবে লঞ্চে যেহেতু কয়েকদিন আগে আবহাওয়ার পূর্বাভাসের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের আবহাওয়ার যে বিপদ সংকেত দেওয়া হয়েছিল, সেগুলোর জন্য কিন্তু তারা একটু শঙ্কিত ছিল। কিন্তু তবে তারা বলেছেন যে তারা খুবই নির্বিঘ্নে আসলে যাত্রা কাটাতে পারেছেন, এবং যাত্রাতে চলে আসতে পেরেছেন ঈদের পরবর্তী। তবে আজকে যেটি বিষয় যে জানিয়ে দিতে চাই যে আরো তো কিছু আছে ছুটির দিন, সেই হিসেবে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আসলে আসার থেকে যাওয়ার যে যাত্রীরা তারা হচ্ছে বেশি, এবং এখানে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু যারা আছেন তারা কিন্তু সংশ্লিষ্টরা বলছেন যে এখানে নিরাপত্তার জন্য যা যা দরকার তারাও এখানে ব্যবস্থা করেছেন। তো এখন পর্যন্ত চাঁদপুরের লঞ্চগুলো হচ্ছে ছেড়ে চলে গেছে, এবং সেই সাথে হচ্ছে যে একটু আগে যাত্রীদের চাপ বাড়লেও এখন কিন্তু কম, কারণ এখন একটু পরে আবার বাড়বে। তো এখন আমরা আমাদের যে নরসিংদীর সহকর্মী আকরাম, তার কাছে চলে যাচ্ছি সেখানের খবর জানতে। আকরাম। যেমনটা আপনি জানাচ্ছিলেন, আমি বর্তমানে রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের সাই প্রতাপ মোড়ে। এই ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটারের এই অংশে 2 লাইনের মহাসড়ক হলেও এখানে কাজ চলছে 6 লাইনে, এবং 6 লাইনে কাজ চলার কারণে আমরা দেখতে পাই যে রাস্তার বিভিন্ন কাজে স্থানে পাশে নির্মাণ সামগ্রী রয়েছে। তবে আমরা এই ঈদ এবং গত ঈদ যাত্রা দেখেছি নরসিংদীতে সুন্দরভাবে সম্পূর্ণ হতে, এবং আমরা এখন ঈদের ছুটি শেষে নারীর টানে যারা বাড়ি ফিরে গিয়েছিল ঢাকা থেকে, তা আমরা দেখতে পাই যে আজকে ঢাকামুখী গাড়ির চাপ, এবং আমরা আজকে দেখতে পাই যে ঢাকা থেকেও বিভিন্ন বিনোদন কেন্দ্রকে উদ্দেশ্য করে বিভিন্ন গাড়ি ঢাকা ছাড়ছে এবং নরসিংদীর এই মহাসড়কটি ব্যবহার করছে। বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে আমরা যেটা দেখতে পাই, মহাসড়কের বিভিন্ন খানে ছোট ছোট ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়। আমরা কথা বলেছিলাম প্রকৌশলীর সাথে সড়ক উন্নয়ন বিভাগের, তো তারা আমাদেরকে জানিয়েছেন যে কুইক রেসপন্স টিমের মাধ্যমে তারা দ্রুত এই গর্তগুলো সারিয়ে তোলার চেষ্টা করছেন। আর নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের 5 মোড় এবং ইটাখোলা মোড়ে আমরা দেখতে পাই যে যানজটের সৃষ্টি হয়, কারণ এখানে 4 দিক থেকে গাড়ি আসার কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া বাকি মহাসড়কটা বর্তমানে ঠিক যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীদের কাছ থেকে আমরা যেটা অভিযোগ পাই যে ভাড়া নিয়ে তাদের কোনো অভিযোগ না থাকলেও গাড়ির বেপরোয়া গতি নিয়ে তারা অভিযোগ করেছেন, এবং আমরা যেটা গাড়ি চালকের সাথে কথা বলে জানতে পাই যে ঢাকা সিলেট মহাসড়কে রয়েছে 3 হুইলার গাড়ি, রিক্সা, অটোরিক্সা, সিএনজির কারণে তাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে, এবং ঈদের পরবর্তী
পরবর্তীতে কয়েকদিন আমরা যেটা দেখতে পাই যে মহাসড়কে না থাকলেও আঞ্চলিক সড়কগুলোতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে, যার কারণে আমরা দেখতে পাই গত 2 দিন আগে 3 বন্ধু একই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এছাড়াও প্রায় অর্ধ ডজন মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে এবং পুলিশ সুপার আমাদের নিশ্চিত করে 4 জন নিহত হয়। তো আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সাথে, নরসিংদী পুলিশ সুপার আমাদের জানান উনি ঢাকা সিলেট মহাসড়কে ঈদ থেকে ঘরে ফেরা মানুষের জন্য নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা সিলেট মহাসড়ক থেকে। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে তোহার নিকট। তোহা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঈদ শেষে ফিরতে যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার এবং আকরাম হোসেন। এদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে কোথাও খালি নেই রুম। সবচেয়ে বেশি পর্যটকের চাপ বগালেক, দেবতাখুম, নীলগিরি, নীলাচল, চিম্বুক, তিন্দু এবং আলির গোহা স্পটে। পর্যটকের ভিড় বাড়ায় খুশি জেলার পর্যটন ব্যবসায়ীরা। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। অবকাশ কিংবা ঈদের ছুটিতে সব সময় পাহাড় প্রেমীদের পছন্দের শীর্ষে থাকে বান্দরবান। মঙ্গলবার থেকে পর্যটকের সমাগম বেড়েছে জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি, নায়খংছড়ি, আলীকদমে। কেউ পরিবার পরিজন, আবার কেউ বা বন্ধু বান্ধব নিয়ে এসেছেন ঘুরতে। দূর দূরান্তের পর্যটকের পাশাপাশি পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগে এসেছেন আশপাশের এলাকার মানুষও। আর্মিদের যথেষ্ট কোঅপারেটিভ, সাথে পুলিশও চেকপোস্টও ভালো, ওদের প্রসিডিউর ওরা যথেষ্ট ফলো করছে। প্রত্যেক যাত্রীকে জিজ্ঞেস করছে এবং রেজিস্টার করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে। ধীরে ধীরে প্রতিটি স্পটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রায় সবখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। শহরের 75টি হোটেল, রিসোর্ট সহ রেস্টুরেন্ট এবং পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রতিদিনই আয় হচ্ছে অন্তত কোটি টাকা। আরো কয়েকদিন পর্যন্ত পর্যটকের ভিড় থাকবে বলছেন সংশ্লিষ্টরা। বগালেক, থানচি খুলে দেওয়া হয়েছে। এটা আসলে যারা বান্দরবানকে এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের জন্য আমার মনে হয় চমৎকার একটা ঘোষণা। পর্যটকদের ভ্রমণ আনন্দময় করতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উপলক্ষে বিশেষ ডিউটির প্রোগ্রাম করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে আমাদের টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের জেলা পরিষদ সক্রিয় আছে, তারাও সচেতন আছে, সতর্ক আছে। আঁকাবাঁকা পথ, উঁচু নিচু পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত ও নদ নদীর সম্মিলনের এ পাহাড়ি সৌন্দর্যে বিমোহিত ভ্রমণপ্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার। সাগর সৈকতের চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, পর্যটকদের নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোহা। যেমনটা জানাচ্ছিলেন, কক্সবাজারের নিরাপত্তার জন্য পর্যটকদের জেলা যখন এই সমুদ্রের পানি দেখে তারা তখন পাগলের মতো ছুটে যায় এবং তাদের জীবনের দুঃখ কষ্ট যেন সাগরে ঢেলে দেওয়ার জন্য তারা নিজের জীবনটাও শেষ পর্যন্ত ঢেলে দেয়। সবচেয়ে যে বিষয়টি মজার সেটা হলো, তাদেরকে যখন আমরা প্রশ্ন করি তারা তখন আমাদেরকে বলে যে সমুদ্রের পানি দেখলে তাদের আর মাথা ঠিক থাকে না, কিন্তু তাদের এই মাথা ঠিক না থাকাতে তাদের পরিবার পরিজন, তার আপনজনকে হারায় অতি দ্রুত সময়ে। আজকেও একজন কিছুক্ষণ আগে মহিলা সমুদ্রের স্নানে নেমে অতিরিক্ত পানি পানের ফলে মৃত্যুর শয্যার মতো করে সদর হাসপাতালে নিয়ে গেছে। এবং কক্সবাজারের আজকে 6ষ্ঠ দিন ঈদের, কিন্তু কক্সবাজারের লোকে লোকারণ্য রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে আগামীকাল শনিবার পর্যন্ত এই পর্যটন ঢল থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং পর্যটকদের যে অভিযোগ সব সময় থাকে, হোটেল ভাড়া বৃদ্ধি, খাবারের মান ভালো না, কিন্তু অন্যদিকে পর্যটন ব্যবসায়ীরা যেটা বলছেন সেটা হলো যে তাদের যখন অতিরিক্ত লোকজন আসে তখন তারা তাদের এই যে পরিয়াদি এবং দালালদের খপ্পরে ফেলে ওদের কিছু অনেক দাম বৃদ্ধির যে অভিযোগ রয়েছে সেটি সর্বময় মিথ্যা, কিছুটা সত্য হলেও। কিন্তু যেই বিষয়টি তারা জানিয়েছেন, যদি পর্যটকরা সবসময় কক্সবাজার পর্যটন স্পট খোলা থাকে তখন আসে, তখন তাদের জন্য সুবিধা, পর্যটকদের জন্য সুবিধা। তো আর একটা বিষয় যেটা সেটি হলো যে কক্সবাজার পর্যটন শহরে কিন্তু টমটমের শহর, ইজি বাইকের শহর। এখানে রাস্তাঘাট দীর্ঘ যানজট লেগে রয়েছে। 1 ঘন্টার যাত্রা এখানে ঢাকা শহরের মতো 7 ঘন্টার অবস্থা তৈরি হয়েছে এবং এটির জন্য পর্যটকদের জন্য আরেকটা বেদনার একটা বিষয়। আরেকটা বিষয় সেটা হলো কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের যেই হিমছড়ি ইনানি যে রাস্তাটি রয়েছে সেটিতেও দীর্ঘ যানজট লেগে রয়েছে বলে পর্যটকরা জানিয়েছে। এবং বিশেষ করে কক্সবাজারের প্যারাসাইলিং সহ আনন্দ যে স্পটগুলো রয়েছে সেখানেও নানা ধরনের অনিয়মের অভিযোগ এবং দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে এবং অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। কিন্তু অন্যদিকে জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলেছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা
চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেই স্বাদ এবং সাধ্যের মধ্যে অনেক ব্যাপক ফারাক রয়েছে, যেহেতু জেলা প্রশাসনের সার্বিক যে প্রস্তুতি নেওয়ার কথা সেটি তারা নেওয়ার মতো তাদের জনবল এবং অর্থ সংকট রয়েছে বলে জেলা প্রশাসন আমাদের জানিয়েছে। টুরিস্ট পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে, কিন্তু পর্যটকদেরও একটু সচেতন হওয়ার। জনসমর্থন থাকলে কেউ পালায় না, এমন মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে এ কথা বলেন তিনি। জানান 14 বছর কারাবরণের পর এখন মুক্ত বাতাসের স্বাদ নিচ্ছেন, সেই সঙ্গে মত প্রকাশেও কোনো বাধা নেই। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় রংপুর জেলার নেতারা উপস্থিত ছিলেন। জনসমর্থন থাকলে তো কেউ পালায় না, জনগণই তাকে রক্ষা করে। আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি। আমাদের মির কাসিম আলী সাহেব এই মামলা যখন শুরু হয় তখন আমেরিকায় ছিলেন, ওনাকে বলা হয়েছে আপনি আসবেন না। উনিকে আমি তো কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরবো। উনি দেশে আসছেন, আর যারা বড় বড় কথা বলেছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে তৃতীয় দিনেও দেশে ফিরছেন হাজিরা। বৃহস্পতিবার 11টি ফ্লাইটে 2800 হজ যাত্রী আসবেন দেশে। এবার ভোগান্তি ছাড়া হজের সব আনুষ্ঠানিকতা পালন করতে পেরে সন্তোষ জানান হাজিরা। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। 10 জিলহজ জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরপরেই দেশে ফিরতে শুরু করেছে হাজিরা। ফিরতি যাত্রায় তৃতীয় দিনে হযরত শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায় স্বজনদের। দীর্ঘ অপেক্ষা শেষে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হন হাজিরা। এ সময় স্বজনদের কাছে পেয়ে আলিঙ্গন করেন তারা। বৃহস্পতিবার 11টি ফ্লাইটে 2800 হজযাত্রী দেশে আসবে। হাজিদের সর্বোচ্চ সেবা দিতে আলাদা ইমিগ্রেশন কাউন্টার ও টার্মিনাল ব্যবহার করা হচ্ছে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। এবছর কোনো ভোগান্তি ছাড়াই হজের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সন্তোষ জানান হাজিরা। আসা যাওয়া প্লেনে কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ ভালো। যাওয়ার পথে ঝামেলা হয়নি, যা গেছিও স্মুথলি, আসছিও স্মুথলি, কাজ করছি অত্যন্ত সুন্দরভাবে। আগে থেকে হজ সিস্টেম ম্যানেজমেন্ট সবকিছু ভালো ছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আমরা চেষ্টা করছি এবং কমপ্লেনও বেশি ছিল না, বহুত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার হজযাত্রী পরিবহন করছে বাংলাদেশ বিমান ছাড়াও সৌদি আরবের 2টি এয়ারলাইন্স। 10 জুন থেকে শুরু হওয়া এই ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। অবরোধ সফল হওয়ায় সাগরে বেড়েছে মাছের উৎপাদন। এতে সমুদ্রগামী জেলেদের মধ্যে উৎসব বিরাজ করছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। মাছের বংশ বিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের লক্ষ্যে সরকার ঘোষিত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বুধবার মধ্যরাত থেকে সমুদ্রে মাছ আহরণ শুরু করেছেন উপকূলীয় জেলেরা। দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীগুলোতে। তাদের অনেকে জাল, খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বরগুনার জেলে পল্লীতেও বইছে আনন্দের বাতাস। এবছরই প্রথম ভারতের সঙ্গে মিল রেখে অবরোধ দেয় সাগরে নামার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। আশা করি যে এবছর ইনশাল্লাহ মাছ পাবো। ধরেন আগে তো অবরোধ দেশে ভারতের বোটগুলো নামিয়ে বাংলাদেশে এদিকে ঢুকে মাছগুলো মারছে। এবছর তো আর এইটা পারে নাই। একই সাথে আমরা সবাই নামতে পারলে ইনশাল্লাহ আমরা মাছ পাবো। আশা করি যে এবছর আল্লাহ মাছ পোনার দেবে। ঋণ ফিন যা হয়েছি মনে হয় আশা করি দিতে পারবো। বোট নামাইতে এখন কষ্ট হইতেছে, এবছর যত কষ্ট হোক আমরা বোট নামাইলে আশা করি ইনশাল্লাহ ইলিশ মাছ পাবো। সেই সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, আলিপুর, রাঙাবালি ও গলাচিপার জেলে পল্লী আবারও সরব হয়ে উঠেছে। ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ সহ সামুদ্রিক মাছ। সচ্ছলতা ফিরবে জেলে পল্লীতে, প্রত্যাশা তাদের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় বহুতল ভবনের গ্যারেজ থেকে জব্দ হওয়া কোটি টাকার গাড়ি নিয়ে চলছে নানা আলোচনা। গাড়ির ভেতরে পাওয়া নথিপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার সহ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে গাড়িটি কলকাতায় হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের সাবেক এমপি আনোয়ারুল আসিমের।
পুলিশ বলছে গাড়িটি কয়েক মাস ধরেই গ্যারেজটিতে ছিল। কিভাবে গাড়িটি এলো বা কারা নিয়ে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইরফান আরার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া পুলিশ লাইনের ঠিক বিপরীতে অবস্থিত সাফিনা টাওয়ার বহুতল এই ভবনের গ্যারেজে থাকা একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। গত 3 মাস ধরে এই ভবনের গ্যারেজে গাড়িটি পড়ে থাকতে দেখেছেন ভবনের বাসিন্দারা। হঠাৎ করেই খবর মেলে গাড়িটি কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের। বিলাসবহুল গাড়িটির ভেতরে মিলেছে সংসদ সদস্য, সিআইপি স্টিকার সহ বিভিন্ন নথিপত্র। সেখানেও মিলেছে সাবেক এমপি আনারের নাম। কিভাবে গাড়িটি এখানে এলো, এমপি আনার হত্যার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। আনুমানিক 3 মাস মতন হবে এই গাড়িটা আসছে, আর ওদেরই ড্রাইভার নিয়ে আসছে আর কি। আমি এখানে রেখে গেছে আমার একটা গাড়ি থাকবে। আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই। পুলিশ জানায় ভবনের 3টি ফ্লোর ভাড়া নিয়ে রাখা জেনুইন লিপ কোম্পানির জিম্মায় ছিল গাড়িটি। তবে হত্যাকাণ্ডের শিকার হওয়া সাবেক এমপির গাড়ি কিভাবে তাদের কাছে গেল বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এটা গাড়ির সন্ধান পাওয়া গেছে, যেটা যে গাড়িতে একটা রিসিট পাওয়া গেছে সার্ভিসিংয়ের, সেই রিসিটে আনোয়ার আজিমের নাম লেখা আছে, কিন্তু একটা গাড়ির যে ট্যাক্স টোকেন বা রেজিস্ট্রেশন কার্ড এই জাতীয় কোনো কাগজপত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের যারা পুলিশের সদস্য রয়েছে তারা এই বিষয়ে ভেরিফিকেশনের কাজ করছে। এ বিষয়ে এমপি আনারের মেয়ে জানান গাড়িটি তারা বিক্রি করেননি, ভাড়াও দেননি কারো কাছে। তবে কিভাবে গাড়িটি কুষ্টিয়ায় পাওয়া গেল এ সম্পর্কে কিছুই জানেন না তারা। তো আমার বাবার এই ঘটনাটা ঘটার পরে না আসলে আমাদের গাড়ির বিষয়টি মাথায় ছিল না। আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাদের গাড়িটি আমাদেরকে বুঝিয়ে দেবেন। অবশ্যই আইনি প্রক্রিয়া যাবো, যেটা নিয়মের বাইরে তো কোনো কিছু না, যেহেতু ডকুমেন্টস গুলো তো আপনারা দেখছেন সবাই। বিষয়টি নিয়ে ভবন মালিক ও জেনুইন লিপ কোম্পানির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। গত বছরের মে মাসে ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।